স্লোগানে উচ্ছ্বাসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। প্রধানমন্ত্রী বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। এবং সুনামগঞ্জে হাওর অঞ্চলে পানির অভাবে অনাবাদি শত শত একর জমি, পাওনা আদায় না হওয়ায় পানি দিচ্ছেন না সেচ কর্তৃপক্ষ, অভিযোগ কৃষকের। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ভোটের মাঠে আওয়ামী লীগের ওপর মানুষ যে আস্থা রেখেছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। ঐক্যবদ্ধভাবে যে কোনো কিছুতেই বিজয় লাভ সম্ভব। ৩০ ডিসেম্বরের নির্বাচন তারই প্রমাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দল মত নির্বিশেষে আওয়ামী লীগ সবার জন্য কাজ করবে। বিজয় রক্ষা করা আরও কঠিন মনে করিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছে নৌকা মার্কা। জনগণের নিরঙ্কুশ সমর্থনে দেশ শাসনের ভার এসেছে আওয়ামী লীগের কাঁধে। এই বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাস সেই বিজয় উদযাপনের। বেলা ৩টার কিছু পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশের মঞ্চে গানে গানে বরণ করে নেওয়া হয়। বিজয় সমাবেশে লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে উদযাপনের মঞ্চে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কন্যা। ভোটের মাঠে মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ঐতিহাসিক এই জয় আলোর পথে যাত্রার জন্য। যখন দায়িত্ব পেয়েছি মানুষের জন্য কাজ করা, তখন আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে। যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই, সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য সমৃদ্ধির পথে এগিয়ে যেতে তিনি বললেন, সন্ত্রাস মাদকের ঠাঁই হবে না বাংলাদেশে। যে রায় জনগণ দিয়েছে, এই রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায়, জঙ্গিবাদের বিরুদ্ধে রায়, মাদকের বিরুদ্ধে রায়, দুর্নীতির বিরুদ্ধে রায়। নির্বাচিত প্রতিনিধি যারা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করা এটা আমাদের কর্তব্য। গেল ভোটে সমর্থন জানিয়ে মানুষ যে ভালোবাসা আর আস্থা রেখেছে নৌকা মার্কায়, জীবনের বিনিময়ে হলেও সেই আস্থার মর্যাদা দেবেন বলে অঙ্গীকার করেন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। কারো কাছে মাথা নত নয়, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি চলবে। ২০২০ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করা সহ সমৃদ্ধির পথের এই যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব বৈরিতা পেছনে ফেলে আবারও ৫ বছরের জন্য মহা বিজয় নিয়ে দেশের শাসনভারের দায়িত্ব নেওয়া আওয়ামী লীগের এই বিজয় সমাবেশে বঙ্গবন্ধু কন্যা বললেন, নিরঙ্কুশ বিজয়ের এই প্রতিদান দেয়া হবে দেশকে সমৃদ্ধ করে, দেশকে এগিয়ে নেওয়া হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। সমৃদ্ধির এই অগ্রযাত্রা ধরে রাখতে আগামীতে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে পাশে চাইলেন ৪বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। এর আগে বিজয় উদযাপন করতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উৎসবে আর আনন্দে মেতে ওঠেন দলটির সর্বস্তরের কর্মী সমর্থকরা। উন্নয়নের ধারা বজায় রেখে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ছিল তাদের চোখে মুখে।
সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়কে উদযাপন করতে শনিবার সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানমুখী হয় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখার প্রত্যয় ছিল তাদের চোখে মুখে। আমাদের নেত্রী নিষেধ ছিল আমরা যেন বিজয় উৎসব না করি, কিন্তু এখন এই মহাসমাবেশে আসছি আমরা বিজয় উৎসব পালন করতে। উনি দিক নির্দেশনা দিবেন আমরা কিভাবে চলবো, এ দেশ কিভাবে আগাবে, বাংলাদেশের উন্নয়নের ধারা কিভাবে অব্যাহত থাকবে। আমরা বিজয় উল্লাস করতে করতে এসেছি এবং যাওয়ার সময় আমরা বিজয় উল্লাস করতে করতে যাব। নির্ধারিত সময়ের আগে ঐতিহাসিক উদ্যান পূর্ণ হয়ে যায় কানায় কানায়। মূল আনুষ্ঠানিকতার আগে সমাবেশ মাতান আগত শিল্পীরা। নেচে গিয়ে বিজয়ের আনন্দে ভাসে পুরো ময়দান। খুবই এক্সাইটেড যে কখন আমাদের নেত্রী আসবে। অনেক বেশি আনন্দ পাচ্ছি, কারণ হচ্ছে এটা আমার জীবনের প্রথম কোনো অনুষ্ঠান যেখানে প্রধানমন্ত্রীকে দেখব। আওয়ামী লীগের সমাবেশে ছিল তারকাদের ভিড়। তাদের কণ্ঠে ছিল ক্ষুধা, দারিদ্র্যমুক্ত আর অসাম্প্রদায়িক এক বাংলাদেশের কথা। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আমরা চাই যে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক। আমরা যে বিজয়টা অর্জন করেছি, জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, তার স্বপ্নটাকেই সফল করছেন কিন্তু আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী। বিজয় সমাবেশে বক্তব্যে নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নির্বাচনের পর প্রথমে সমাবেশে আওয়ামী লীগ নেতাদের কথা এটাই স্পষ্ট, শুধু সরকারে নয়, সংগঠন হিসেবে এককভাবে আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি ঐক্যবদ্ধ দেখতে চায় তারা। তাই বড় বিজয়ে সাংগঠনিক তৎপরতায় যাতে ঢিলেমি না আসে সে ব্যাপারে সতর্ক বার্তা পেলেন নৌকা মার্কার কর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এ সময় তাদের সঙ্গে ছিলেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পরে মির্জা ফখরুল বলেন, বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে কোনো বিরোধ নেই। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই বলেই আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। আওয়ামী লীগ তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য। ৩০শে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ, আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই। ঐক্যফ্রন্ট আছে, ২০ দলীয় জোট আছে। জনপদের সময় আরও থাকছে। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তের ৭০% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের। গঞ্জের খারচার হাওরে সেচের পানির অভাবে অনাবাদি রয়ে গেছে শত শত একর জমি। যে জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে সেখানেও পানির অভাবে নষ্ট হচ্ছে চারা। এতে বিপাকে পড়েছেন কৃষক। কিছু কৃষকের কাছ থেকে গত মৌসুমের পাওনা টাকা আদায় না হওয়ায় এবার পানি দিতে দেরি হচ্ছে বলে অভিযোগ স্বীকার করেছে সেচ কর্তৃপক্ষ। আর সেচ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিআইডিসি। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখরের তথ্য, ছবিতে রিপোর্ট। এ মৌসুমে প্রতি বছর সুনামগঞ্জের খরচার হাওরের এসব জমিতে চাষ হতো বোরো ধান, কিন্তু এবছর পানির অভাবে ফেটে চৌচির শত শত একর জমি। হাতে গোনা যে কয়টি ক্ষেতে ধানের চারা রোপণ করা হয়েছে, পানির অভাবে সেগুলো জ্বলে যাচ্ছে। তাই কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। পানি নেই গিয়া, রোয়া লাগাইতেছি আমরা, রোয়া মরিয়া দিতেছে গা। 3 মাইল এরিয়ার ভিতরে পারে দিকে 3 কেয়ার লাগাই লইছে বা 4 কেয়ার, আর বাকি সবটাই ক্ষতি। ফুকাইতেছে, ফুকাই হাইটে যাইতেছে, আর এই সাইডে তো ক্ষেত লাগাইতেই পারতেছে না। এবার সময় নাই, পরে লাস্টে লাগাইমু আমরা তো ফাইনে নিব গা, বান ভাঙ্গে আবার খালিব, পরে খাসা ধানকে আমরা খাটাইমু। গত মৌসুমে কিছু চাষি সেচের টাকা পরিশোধ না করায় এবার পানি দিতে দেরি হচ্ছে স্বীকার করে সেচ স্কিমের এই সদস্য। অনেক কৃষক আছে আমরা টাকা পয়সা দিয়েছেন, আমরা দায়িত্ব নিয়েছি, এই জন্য আমরা পানিটা পরে যাচ্ছি।
এই বিধানে ওখানে আমরা পানি দিতেছি, আমরা 2-4 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা পাওয়ার তুলতে লাগি। তবে ফসলের মাঠে সেচ স্কিমের সদস্যদের পানি সরবরাহে কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিএডিসির সেচ প্রকল্পের এই কর্মকর্তা। পানি দেওয়া হয়নি এই বিষয়টি আমাদের অবগত নেই। যদি আমরা এরকম কোনো তথ্য পাই যে কৃষকদের কাছ থেকে সেচ চাষ আদায়ের পরও কোনো রকম পানি প্রদান করা হয়নি, তাহলে আমরা এই ম্যানেজার এবং স্কিমের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিব। কৃষকরা যেন যথাসময়ে পানি পায় সেই ব্যবস্থা নিশ্চিত করব। জেলার খরচার হাওরে 6017 হেক্টর আবাদি জমি রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। হাওরে সেচের পানির অভাব ও চাষাবাদ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আমি একেবারে সুনামগঞ্জের খরচার হাওরের মধ্যখানে আছি। আমার ডানে বায়ে এবং সামনের পিছনে সব জায়গায় হাওর বেষ্টিত একটি জায়গায় আমি বসে আছি। এই আড্ডায় কথা বলার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন তাহিরপুর, বিশ্বম্বরপুর এবং এই সদর উপজেলার হাওর পাড়ের মানুষেরা, যারা হাওর নিয়ে কথা বলবেন, যারা হাউজের সমস্যা নিয়ে কথা বলবেন, হাওরের উন্নয়ন নিয়ে কথা বলবেন। আমি প্রথমে যদি আপনার কাছে জানতে চাই রণজিৎ দা, আপনি যদি বলবেন এই যে হাওরে প্রতিবার প্রকৃতির উপর নির্ভরশীল আপনারা, এই প্রকৃতি নির্ভরশীল রয়েছেন, তারপরেও কিছু কিছু সমস্যাগুলো দেখা দেয়, যে সমস্যাগুলো এখন দেখা দিয়েছে হাওরগুলোতে সেচের অভাব রয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য এবং হাওরগুলোর বর্তমান অবস্থা কেমন রয়েছে? না দেখেন, আমাদের যে হাওরের এই বছরের যে সেচের যে একটা আমরা সংকটে ভুগছি, সেটার আমরা অন্যতম কারণ হিসেবে আমরা মনে করছি যে কিছু আপনার সুনামগঞ্জ জেলায় মোটামুটি নদী খননের যে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগে আমাদের সুনামগঞ্জে প্রায় বৌলাই, রক্তি এবং আপনার প্রায় কয়েকটি নদী খনন হচ্ছে কয়েকটি ডেজারের মাধ্যমে। সেই নদীগুলা খনন হওয়ার ফলে নদীর নাব্যতা যেমন বেড়েছে, সেই কারণে হাওরের নাব্যতা কম থাকায় এই বছর যে সমস্যাটা হয়েছে, হাওরের পানি অতি দ্রুত নদীতে নেমে আসছে। এবং এই নেমে আসাতে আমরা যেটা মনে করছি যে হাওরের নাব্যতা কম থাকায় এবং এই সংকটে আমরা পড়েছি। এবং এখন আমাদের এই যে সুনামগঞ্জ জেলায় ছোট বড় 37টি হাওরের সেই সংকট প্রকট আকার ধারণ করেছে। এবং আমরা কৃষকরা যারা আছি, আমরা মূলত এখন আপনি তো এই জীবনে অনেক উত্থান পতন দেখেছেন, হাওরের সংকট দেখেছেন, আতঙ্ক দেখেছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনি কি পরামর্শ দিতে চাচ্ছেন যে হাওরের সেচ সুবিধার জন্য? আমরা তো হাওর পাড়ের মানুষ, আমরা কৃষিজীবী। বর্তমান অবস্থাটা আমাদের যে নদী খননের ফলে একদিকে আমাদের উপকার, আর একদিকে আমরা পানির সংকটের মধ্যে আছি। হ্যাঁ, যেমন হাওরের যে অবস্থাটা, পানি একবারে শুকিয়ে গেছে। আমরা যদি এখন এই যে খালগুলার যদি খনন করা হয়, হ্যাঁ, তাহলে খালের মধ্যে পানি থাকলে আমরা ফার্স্ট সেচের ব্যবস্থাটা ভালো হবে। আর যদি হাওরের যে ডুবাগুলা আছে, ডুবাগুলা যদি খনন করা হয়, তাহলে পানিরও আমরা একটু সুবিধা পাবো। কিন্তু বর্তমানে সেচ মেশিন দ্বারা কিছু পানির সংকটের আইতেছে, সুবিধা পাওয়া যাইতেছে। আমরা কিছু পানি উত্তোলন করতে পারতেছি, কিন্তু যদি ভালোভাবে ডিপ মেশিন এখানে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আমাদের এই পানির সংকটগুলা কাটবে। এবং ওই খালগুলা খনন করা এবং হাওরের ডুবাগুলা খনন করা একান্ত আমাদের প্রয়োজন। আপনার কাছে আসবো। আপনি তো হাওরে একটি বড় অংশ হচ্ছে কি, প্রায় অর্ধেকই হচ্ছে কি নারী। সেই নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়, তাদের ঘরে চাল না থাকলে, ঘরে ফসল না থাকলে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিবার এই আতঙ্কের মধ্যে আছে, প্রাকৃতিক দুর্যোগ আসে। এগুলো থেকে একটা স্থায়ী সমাধানের ব্যাপারে কি করা উচিত বলে আপনি মনে করেন? এগুলো স্থায়ী সমাধানের জন্য আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা নিতে হবে। কিভাবে আমাদের এই যে সংকট, এই সংকট কাটানোর জন্য আমাদেরকে পরিকল্পিতভাবে, যেমন আমাদের খাল খনন করতে হবে, পানির বেশি উৎস তৈরি করতে হবে, ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে। তারপর বিএডিসির যে সুযোগ সুবিধা, এগুলো যথেষ্ট নয়, পর্যাপ্ত পরিমাণে আরও এগুলো বৃদ্ধি করতে হবে। কৃষি বিষয়ক অধিদপ্তর থেকে মানুষকে এই যে বিপদে কিভাবে তারা বিপদটা কাটাবে, কীভাবে সেই জন্য বেশি করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এতে মহিলাদেরকে, এই প্রশিক্ষণগুলোতে মহিলাদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে, যাতে তারাও এই সমস্যাগুলো, যেহেতু পুরুষের পাশাপাশি মহিলারাও কৃষিকাজের সাথে জড়িত, এই জন্য তাদেরকে বেশি করে এই প্রশিক্ষণগুলো দিতে হবে। এবং দূর থেকে যাতে অন্য জায়গা থেকে পানিগুলো নিয়ে আসার ব্যবস্থা করতে হবে।
এই ব্যবস্থাগুলো করতে হবে। মানে আমাদের একটা, যেহেতু আমরা একটা সংকটের মধ্যে আছি, আমাদের গত বছর আমাদের ফসল তলিয়ে গেছে, এই বছর আমাদের সমস্যাটা হচ্ছে আমরা পানি পর্যাপ্ত পরিমাণে না থাকায় আমাদের সেচের সমস্যা হচ্ছে। এই আপনি আমাকে বলবেন, কিছু কিছু জায়গায় অভিযোগ রয়েছে পানির গত বছরের পাওনা পরিশোধ না করার কারণে যেটা পানি ব্যবস্থাপনা যারা আছেন তারা পানি দিচ্ছে না, এটা কতটুকু সত্য এবং এই ক্ষেত্রে কি করা উচিত বলে মনে করেন প্রশাসনের পক্ষ থেকে? আসলে পানি তো আমাদের যেটা হলো, আমরা পানির সংকট আছি। আমরা বিলগুলা খনন করলে, যে সরকারি বিলগুলা আছে এইগুলা খনন করা, এরপরে আমাদের নালা আছে, নালাগুলা যদি খনন করা হয় তাহলেই আমরা পানি সংকট থেকে আমরা একটু উদ্ধার হব। আর কিছু কিছু বিল আছে ইজারাদারদের, তখন পানি ছাড়তেও অনেক সময় অনেকগুলা হয়। ধন্যবাদ আপনাকে। হিমাদ্রি, আপনি তো একেবারে মাঠ পর্যায়ে কাজ করেছেন, আপনি একটু বলবেন তো ওই যে পানি ব্যবস্থাপনার যে বকেয়া থাকার কারণে পানি পাচ্ছে না, বিষয়টা কি এবং এটা থেকে উত্তরণের কোনো প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? বিষয়টা হলো, সুনামগঞ্জে বেশ কয়েকটি সেচ প্রকল্প চালু আছে। এই সেচ প্রকল্প চালু থাকার যেগুলি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জমিতে সেচ দিয়ে থাকে তারা। গেলবার ফসল ভালো হয়েছে, কিন্তু অনেক কৃষকের মধ্যে যে পুঁজির সংকটের কারণে কৃষকরা ওই সেচের টাকাটা ঠিকমতো পরিশোধ করতে না পারায় যারা পানি ব্যবস্থাপনা কমিটি ওই ইয়েটা বন্ধ করে দিয়েছিল, যে পানির যে সেচের ব্যবস্থাটা ওটা বন্ধ করে দিয়েছিল। এটা অনেকটা সারা জেলা জুড়ে আছে এরকম টানাপোড়েন একটা অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিএডিসি আমাকে যেটা জানিয়েছে, এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য। রাব্বি, আসলে সুনামগঞ্জে যে 95টি হাওর রয়েছে বা 373টি হাওর রয়েছে, প্রত্যেকটি হাওরের কিন্তু চিত্র একই। এবার হঠাৎ করে পানি নেমে গিয়েছে। প্রকৃতির সাথে সম্পূর্ণ নির্ভরশীল এই এলাকার মানুষেরা প্রকৃতির সাথে উঠানামা করে এবং প্রকৃতির সাথে একরকম বলা যায় যে ভাগ্য নির্ভর প্রকৃতির উপর। এই অবস্থা থেকে চলতে থাকবে আগামী দিনগুলোকে। তারপরেও যে ব্যবস্থাপনা রয়েছে টেকসই হাওর ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে এবং গত বছরে হাওরগুলোর খনন করা হয়েছে, যেই নদীগুলো খনন করা হয়েছে, হাওরগুলোর বাঁধ রক্ষা করা হয়েছে, তারপরে ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনগুলোতে আরও ভালো একটি সময় আসবে হাওরবাসীর জন্য, সেই অপেক্ষায় আছে সবাই। রাব্বি, এই ছিল সুনামগঞ্জের আড্ডার সর্বশেষ। উপজেলা নির্বাচন ঘিরে আবারও সরগরম হয়ে উঠছে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গন। জেলার 13টি উপজেলায় নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিএনপি সহ অন্য দলগুলোর তেমন কোনো তৎপরতা না দেখা গেলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থিতা। ভোটাররা চান সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন। পাশাপাশি সৎ, যোগ্য ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্তদের উপজেলা নির্বাচনে প্রার্থী করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। উপজেলা নির্বাচন হোক, সুষ্ঠু ভোটটা যাতে আমরা দিতে পারি। সর্বমহলে গ্রহণযোগ্যতা আছে এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় তাকে আমরা পাবো, এরকম একজন প্রার্থী চাই। যারা নতুন ভোটার হয়েছে ওদের অনেক ইচ্ছা যে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে। তো আমরা চাই যে আমাদের যাতে সেই রকম একটা পরিবেশ থাকে। যুব সমাজ তরুণদের প্রতি, তরুণদের উদ্যোক্তা হিসাবে তৈরি করে আমাদের এটাই ভাবনা। আমরা যেন সুস্থভাবে গিয়ে একদম নির্ঝঞ্ঝাটভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারি। গ্রামীণ উন্নয়নের জন্য তারা কাজ করে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডেভেলপ এবং সুষম বন্টন, অর্থনৈতিক সুষম বন্টনটা যেন তারা বজায় রাখে। সব দলের ভালো একটা অংশগ্রহণ, ভালো ক্যান্ডিডেট চাই, ভালো নির্বাচন চাই। উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও ভাবনার কথা জানাতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুনা রশিদ। চলে যাচ্ছি তার কাছে। নির্বাচন কমিশন থেকে উপজেলা নির্বাচন নিয়ে নির্দেশনা আসার পর থেকেই আসলে ময়মনসিংহ অঞ্চলে উপজেলা নির্বাচন নিয়ে সরগরম আলোচনা চলছে। পাড়া, মহল্লা, শহর থেকে গ্রাম, সব জায়গায় উপজেলা নির্বাচনের কথাবার্তা হচ্ছে এবং কে প্রার্থী হবেন, কারা অংশগ্রহণ করবে, এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে ময়মনসিংহ রেল স্টেশন এলাকায় জড়ো হয়েছি। আমাদের সাথে কয়েকজন ব্যক্তি যুক্ত হয়েছেন। আমি প্রথমেই যেতে চাই, আমার ডান পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে উপজেলা নির্বাচন মার্চে হওয়ার কথা, শুরু হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচন নিয়ে আসলে আপনি কি ভাবছেন বা নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? কিছুদিনের মধ্যে আপনার জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো এবং বর্তমান সরকার আপনার নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মাসকে বেছে নিয়েছেন এবং আমরা আশা করি সব দলই আপনার স্ব মার্কা নিয়ে, জাতীয় মার্কা নিয়ে তারা নির্বাচন করবেন
এবং এই উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ এবং জনগণ এই নির্বাচনের জন্য অত্যন্ত আশাবাদী এবং স্বচ্ছ ফেয়ার একটা নির্বাচন তারা চায় এবং প্রার্থীগণ যেন অত্যন্ত সৎ নিষ্ঠা থাকে সেদিকে আমাদের সবারই নজর থাকতে হবে, সব মহলে নজর থাকতে হবে, যাতে এই দেশটাকে আমরা আগামী দিনে আরও সুন্দর করে আমরা দেশটাকে আগায় নিতে পারি। ধন্যবাদ। আমি চেষ্টা করব আবার আপনার কাছে আসার জন্য। আমি যেতে চাই, আমার পাশে আছেন কবি আলী ইউসুফ। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে উপজেলা পরিষদ। তো এই উপজেলা পরিষদ গ্রামগঞ্জে বা স্থানীয় সরকার পর্যায়ে কি উন্নয়ন করতে পারে? প্রশাসনের পাশাপাশি উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ অংশ সরকারের। এই উপজেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকারের মাধ্যমে সরকার গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, নারী শিক্ষা, এইসব বিষয়ে কাজ করে। এইসব বিষয়ে কাজ করবার জন্য আমরা উপজেলা পদ্ধতির মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করি। তো আমরা প্রত্যেকেই আশা করি যে স্বচ্ছ এবং সৎ নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো এই বিষয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করবার জন্য উপজেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু একটি বিষয় আমরা অনেক সময় শুনে থাকি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে, যে এই উপজেলা পরিষদের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে সাংসদদের একটি আধিপত্য থাকে। সেই সাংসদদের আধিপত্য যেন না থাকে এবং নির্বাচনটি কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয়, একজন সাধারণ ভোটার হিসাবে আমি সেটি প্রত্যাশা করব। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আমার ডান পাশে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই নির্বাচন নিয়ে তরুণ সমাজ আসলে কি প্রত্যাশা করছে? ধন্যবাদ। আমি এই নির্বাচন নিয়ে তরুণ সমাজ সেই ভাবছে যে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়। এটা উপজেলা নির্বাচন, এটা স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে যে প্রার্থী হবেন সেই প্রার্থী যাতে এই উপজেলা সকল জনগণের সাথে তার সম্পৃক্ত থাকে এবং জনগণ যাতে তাকে মানে এবং জনগণ যাতে সেই প্রার্থীকে সুন্দরভাবে ভোট দিতে পারে, সেই প্রার্থী যাতে উপজেলা নির্বাচনে আসুক, আমরা সেই প্রত্যাশা করতেছি। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আমার পাশে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে রাজনৈতিক দলগুলো তো এই প্রার্থী মনোনয়ন দিবে, তো এক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলো কেমন প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত বলে আপনারা মনে করেন, বা কেমন প্রার্থী আপনারা প্রত্যাশা করছেন রাজনৈতিক দলগুলোর কাছে? উপজেলা পদ্ধতি আসার পরে বাংলাদেশে এই প্রথম প্রতীকের মাধ্যমে নির্বাচন হচ্ছে। তা আমি মনে করি যে প্রতিটি সংগঠন, বিশেষ করে রাজনৈতিক দল, তাদের স্ব দল থেকে যারা সঠিক যোগ্য, বিশেষ করে শিক্ষিত, উপজেলা পরিষদে যদি শিক্ষিত উপজেলা চেয়ারম্যান না থাকে, ভাইস চেয়ারম্যান না থাকে বা মহিলা চেয়ারম্যান না থাকে, তাহলে সঠিক উন্নয়নটা সম্ভব না। এই কারণেই যে উপজেলা পরিষদে যে সমস্ত কর্মকাণ্ড হয়, যে সমস্ত অফিসারবৃন্দ আছেন, প্রত্যেকেই কিন্তু স্ব অবস্থান থেকে তারা শিক্ষিত। সুতরাং সেই শিক্ষিত সমাজকে পরিচালনা করতে হলে উপজেলা চেয়ারম্যানদেরকেও শিক্ষিত হওয়া প্রয়োজন। এই কারণে আমি মনে করি যে প্রত্যেকটা সংগঠন যারা এই উপজেলা পরিষদে তাদের মনোনয়ন দিবে, তারা যেন এই কাজটি অত্যন্ত সুচারুভাবে লক্ষ্য রাখে। আর যেহেতু আমাদের দেশে উপজেলা পদ্ধতিতে এর পূর্বে যে একটি বিষয় ছিল যে উপজেলা চেয়ারম্যানরা তাদের বিশেষ করে কোতোয়াল থানার ওসি এবং ইউনোর এসিআর দেওয়ার ক্ষমতা ছিল, এই ক্ষমতাটা রহিত করা হয়েছে। আমি মনে করি এটা আবার পূর্বের এই ক্ষমতাটা প্রদান করা উচিত। এই কারণেই যে উপজেলা পরিষদের মাধ্যমে মূলত আমাদের দেশের যে উন্নয়নটা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, এটি কিন্তু উপজেলা পরিষদের মাধ্যমেই সম্ভব, যদি সুশিক্ষিত উপজেলা চেয়ারম্যান আমরা নির্বাচিত করতে পারি। যে সংগঠনের হোক বা যে দল থেকে আসুক, এটি অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এই কারণে আমাদের দেশের এই পদ্ধতির সাথে এসিআর দেওয়ার ক্ষমতাটা আমার মনে হয় দেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলেই উপজেলা পদ্ধতি একটি শক্তিশালী পদ্ধতিতে দাঁড়াবে। আর আমাদের যেহেতু জাতীয় সংসদে যারা এমপি মহোদয়, তারা সংসদে আইন প্রণয়ন করবে, আর উপজেলা পরিষদকে রাখতে হবে উপজেলার উন্নয়ন, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে যে আমাদের গ্রামীণ অবকাঠামো, এই জায়গায় অনেকগুলি সেক্টর কাজ করে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমবায় থেকে শুরু করে অনেক ধরনের কাজ কিন্তু এই উপজেলার মাধ্যমে হয়ে থাকে।
তাই এটাকে অত্যন্ত শক্তিশালী না করলে আমরা দেশের যে উন্নয়ন যে আশা করছি 2041 সালে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব, এটি বাস্তবায়ন কিছুটা হলেও গতি হারাবে। এই জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ময়মনসিংহের কয়েকজন সাধারণ ভোটারের সাথে। তারা বলছিলেন যে আগামী যে উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ, যাতে সব দলের অংশগ্রহণ থাকবে, ভোটারগণ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবে এবং যারা নির্বাচিত হবেন তারা এই অঞ্চলের উন্নয়নে তাদের ভূমিকা রাখবেন। তো এই ছিল আমার কাছে উপজেলা নির্বাচন নিয়ে জনপদের সময়ের সর্বশেষ। উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার হারুনা রশিদ। জনপদের সময় আরও থাকছে। রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। স্বস্তিতে ক্রেতা। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তের 70% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। এছাড়াও রাজধানীর মাত্র 3টি হাসপাতালে জরায়ু ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা থাকায় আক্রান্তরাও পাচ্ছেন না প্রকৃত সেবা। তাই জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক ও শয্যা সৃষ্টির পাশাপাশি ব্যাপকভাবে স্ক্রিনিং কর্মসূচি হাতে নিতে জাতীয় নীতিমালা করার আহ্বান বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। জীবনের শেষ প্রান্তে এসে জাহেদা বেগম জেনেছেন জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত তিনি। দীর্ঘদিন থেকে ভুগলেও পরিবারের কাছে গুরুত্ব পাননি। অবশেষে স্থানীয় একটি ক্যান্সার স্ক্রিনিং সেন্টারে ধরা পড়ে তার জরায়ুর নানা সমস্যা। এই রোগীর আমরা জরায়ু ফেলেছি, 2 পাশে পেলভিক লিম্ফ নোডস এবং মাসিকের রাস্তার উপরের অংশ ফেলেছি এবং এখন পেশেন্ট অনেকটা ঝুঁকিমুক্ত। আক্রান্তের সিংহভাগই আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক নারী জনগোষ্ঠী। তাই দুর্গন্ধযুক্ত স্রাব ও যৌন মেলামেশায় রক্তক্ষরণ নিয়ে অসংকোচ ও লক্ষণসমূহকে মাসিকের মেয়েরই সমস্যা মনে করে প্রায়শই ভুল করেন তারা। শেষ সময়ে লক্ষণ প্রকাশ পাওয়ায় প্রথম দিকে জানতেই পারেন না বেশিরভাগ ভুক্তভোগী। ডাক্তাররা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা করার পরে ধরা পড়েছে আমার জরায়ুতে ক্যান্সার হয়েছে। প্রথম আমার সাদা পানি ভাঙতো, ব্যথা তল ফেলে ব্যথা করে এই জায়গায় ফুরায়। গ্লোবোকেনের সবশেষ জরিপ অনুযায়ী ধরে নেওয়া হয় দেশে প্রতি বছর 8,000 নারী নতুন করে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে অপুষ্টি, ব্যক্তিগত অপরিচ্ছন্নতা, ধূমপান, মাদক জাতীয় দ্রব্য সেবন কারণ হলেও বাল্যবিবাহকেই সবথেকে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরিপক্কতা আসা, এই আসার আগেই যখন একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে এবং বিয়ে হওয়া মানে একটা শারীরিক সম্পর্ক হচ্ছে, বাচ্চা হচ্ছে, জরায়ুর কোষগুলা এক ধরনের আক্রান্ত হচ্ছে, যেটাকে আলটিমেটলি কিছু পরিবর্তনের মধ্য দিয়ে জরায়ু মুখের ক্যান্সারের রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের আগে আক্রান্তের অর্ধেক নারী মৃত্যুর শিকার হচ্ছেন। তাই জাতীয় নীতিমালার মাধ্যমে ঝুঁকিপূর্ণ নারীদের স্ক্রিনিং ও আক্রান্তদের চিকিৎসার সহজ সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। রুগী আসে, আমরা তাদেরকে স্ক্রিনিং করি, কিন্তু ওটা না করে রুগীকে কল করে ইনভাইট করে এনে রেগুলার একটা ইন্টারভিউলে স্ক্রিনিং করতে হবে। এটা করলে কোনো মেয়ে স্ক্রিনিং থেকে বাদ যাবে না। অনেকেই জানেন না দেশের জেলা উপজেলার প্রায় 400 সেন্টারে বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা করা হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর সকল নারীকে স্থানীয় ক্যান্সার নির্ণয় সেন্টারে জরায়ু পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। ধানের এলাকা বলে পরিচিত জেলাগুলোতে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমায় স্বস্তি ফিরছে ক্রেতাদের মধ্যে। ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন সরবরাহ বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নির্বাচনের পর কোনো কারণ ছাড়াই সারা দেশে বেড়ে যায় চালের দাম। আড়তের বাড়তি দামের প্রভাব পড়ে খুচরা ক্রেতার উপর। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয় বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর। এরপরেই বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। দেশের অন্যতম বড় চালের আড়ত কুষ্টিয়ার খাজানগরে প্রতি কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। বাজার ঘুরে দেখা যায় 50 কেজি মোটা চালের বস্তা 250 টাকা কমে বিক্রি হচ্ছে 1800 টাকা দরে। মিনিকেট চালে কমেছে কেজিতে 3 টাকা। আগামীতে দাম আরও কমার আশ্বাস মিল মালিকদের। চালের বাজার মানভেদে 2 থেকে 3 টাকা কিন্তু কমতে শুরু করেছে। এই প্রভাবটা কিন্তু 2-1 দিনের মধ্যেই ঢাকা এবং বিভিন্ন জেলা শহরগুলোতে, সিটি শহরগুলোতে এর প্রভাব পড়বে বলে আমরা আশা করি।
নিম্নমুখী নওগাঁর চালের বাজারও। বিশেষ করে মোটা চালের দাম 33 টাকা থেকে কমে 30 টাকা, পাইজাম 47 টাকা থেকে কমে 45 টাকা, গুটি স্বর্ণা 44 থেকে 42 টাকা খুচরা বাজারে বেচাকেনা হচ্ছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝে। স্বর্ণা পাস ছিল আপনার 1500, সেগুলো আপনার এখন 1400 আসছে। আপনার 28 ছিল 2000, সেগুলো আসছে 1900। বাজার কমে যাওয়ার কারণে কাস্টমারের মনে স্বস্তি এসে গেছে। প্রতি কেজি চালেতে 2 টাকা থেকে 3 টাকা কম। মাঝখানে 2-4 টাকা বেড়েছিল, এখন কমেছে। আমাদের কিনা খাওয়া উপলক্ষে ভালোই। হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের চালের দাম। পাশাপাশি আমদানি ও মিল থেকে সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটেও। পর্যটন মৌসুমে আশানুরূপ পর্যটক নেই বান্দরবানে। পাহাড়ে প্রচণ্ড শীতের কারণে পর্যটকরা বান্দরবানে কম আসছেন। তবে শীতের প্রকোপ কমলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বান্দরবান প্রতিনিধি এস বাসুদাসের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সবুজ অরণ্যে ঘেরা অপার সৌন্দর্যের জেলা বান্দরবান। প্রতি বছর শীত মৌসুমে হাজার হাজার পর্যটক আসলেও এবার শীতের তীব্রতা বাড়ার কারণে আশানুরূপ পর্যটক আসছে না। জেলার বিভিন্ন পর্যটন স্পট ও হোটেল মোটেল ঘুরে এর সত্যতাও মেলে। সাধারণত বছরের এ সময় হোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁগুলোতে পর্যটকদের ভিড়ে ব্যবসায়ীদের দম ফেলার সময় থাকে না। অথচ এখন আশানুরূপ পর্যটক না আসায় লোকসান আতঙ্কে আছেন তারা। পর্যটক অনুপস্থিত কারণে আমরা হোটেল মোটেল ব্যবসায়ীগুলো খুব লোকসানের মধ্যে আছে। দিকে এবং ফেব্রুয়ারি মাসে পর্যাপ্ত পর্যটক বান্দরবানে আসবেন বলে আমরা আশাবাদী। তবে শীতের তীব্রতা উপেক্ষা করেও প্রকৃতির মাঝে ঘুরতে আসা পর্যটকরা বলছেন, শীতের মাঝে বান্দরবানের প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করবে যে কাউকেই। পার্বত্য জেলা এলাকায় প্রচন্ড শীতের কারণে পর্যটক অনেক কম, তারপর আমরা ফ্রেন্ডলি মিলে ঘুরতে আসছি, জাস্ট অনেক এনজয় করতেছি। প্রথম ফ্রেন্ডের নিয়ে বেড়াতে আসলাম, আজকে অনেক পয়সার কারণে কিছু পর্যটক অনেক কম আছে। পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। বিশেষ করে পর্যটন স্পটগুলোতে অনেক সময় ওনারা ইনসিকিউরিটিতে ভোগেন, সেই বিষয়গুলো আমরা স্পেশাল কনসিডারেশনে রাখি। আমাদের অলওয়েজ যে মোবাইল নাম্বার আছে, আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার, সেটা মোটামুটি প্রত্যেকটা পর্যটন স্পটে দেওয়া আছে। কারো যদি কোনো ধরনের প্রবলেম হয় সেই নাম্বারে কথা বললে আমরা সাথে সাথে সেটা সমাধানের চেষ্টা করি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর শীত মৌসুমে বান্দরবানে ঘুরতে আসে প্রায় 50,000 পর্যটক। সময় সংবাদ, বান্দরবান। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্লোগানে উচ্ছ্বাসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। প্রধানমন্ত্রী বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। এবং সুনামগঞ্জে হাওড় অঞ্চলে পানির অভাবে অনাবাদি শত শত একর জমি, পাওনা আদায় না হওয়ায় পানি দিচ্ছে না সেচ কর্তৃপক্ষ, অভিযোগ কৃষকের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।